চ্যানেলে স্বাগত। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব, জীব অনুসমূহ। তো সজীব বস্তুর একটা বৈশিষ্ট্য হলো তারা বেড়ে ওঠে, বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি ঘটায়। যাদের জীবন আছে যে সমস্ত বস্তুর, তাদের বৈশিষ্ট্য হলো তারা ধীরে ধীরে বড় হয়, বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি ঘটায়। কিন্তু সজীব বস্তু আবার নির্জীব অণু পরমাণু দিয়ে তৈরি, তাই কিনা বলো? সজীব বস্তু নির্জীব অণু পরমাণু দিয়ে তৈরি। ফলে সজীব বস্তুর এই যে সমস্ত নির্জীব অণু পরমাণু দিয়ে তৈরি, সেই যৌগের সমন্বয়কে বলা হয় জীব অণু। আমাদের চ্যাপ্টারটার নাম জীব অনুসমূহ। তাহলে সজীব বস্তু যে সমস্ত জটিল যৌগের সমন্বয়ে গঠিত তাদের বলে জীব অণু। আর সজীব বস্তু বেড়ে ওঠা, বেঁচে থাকা, বংশবৃদ্ধির জন্য দায়ী আবার ওই নির্জীব বস্তুগুলোই। এই ধরনের জীব অণুর উদাহরণ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড। এই চ্যাপ্টারে আমরা এই সমস্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম জীব অণুসমূহ। ফলে জীব অণুসমূহের আমরা যদি ছোট্ট করে ভূমিকার মতন করে বলি, তাহলে বলবো জীব অণু সজীব বস্তুর বৈশিষ্ট্য হলো সজীব বস্তুর বৈশিষ্ট্য কি বলতো? বেঁচে থাকা, বেড়ে ওঠা ও বংশবৃদ্ধি ঘটানো। আমরা সজীব বস্তুর বৈশিষ্ট্য। কিন্তু এই সজীব বস্তু আবার কি দিয়ে তৈরি? সজীব বস্তু কিন্তু নির্জীব অণু পরমাণু দ্বারা তৈরি। তাই কিনা বলো? সজীব বস্তু নির্জীব অণু পরমাণু দিয়ে তৈরি। যে সমস্ত জটিল যৌগের সমন্বয় সজীব বস্তু গঠিত হয়, তাদের জীব অণু বলে। বায়োমলিকুল জীব অণু বলে, মনে থাকবে, জীব অণু বলে। জীব অণু সজীব বস্তুর বেঁচে থাকা, বেড়ে ওঠা ও বংশবৃদ্ধির জন্য কিন্তু দায়ী। বোঝা গেছে? এই ধরনের সজীব বস্তু উদাহরণ যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন ইত্যাদি। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমাদের চ্যাপ্টারটা এই সমস্ত পদার্থ নিয়েই, এবং আমরা ধাপে ধাপে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব এই চ্যাপ্টারটার মধ্যে। ঠিক আছে? প্রথমে আমরা কার্বোহাইড্রেট নিয়ে কথা বলবো। কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত যৌগগুলোকে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের কোনো ধারণা আছে বলো তো? কার্বোহাইড্রেটের কোনো ধারণা? মনে রাখবে, কার্বোহাইড্রেট আমাদের প্রাত্যহিক জীবনে অপরিহার্য, এবং কার্বোহাইড্রেট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জীব অণু। বোঝা গেছে? যেমন আমরা যে খাবার খাই বেশিরভাগটাই কিন্তু স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেট। আবার আমরা যে বস্ত্র, কাপড় ব্যবহার করি বেশিরভাগটাই সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট।
আবার যে কাঠামো, হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে আমরা ঘর বাড়ির কাঠামো তৈরি করি, সেই কাঠ কিন্তু সেলুলোজ। ফলে মানুষের এই যে বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এর বেশিরভাগটাই কিন্তু কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করব। কার্বোহাইড্রেট কী? তাহলে কার্বোহাইড্রেট হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ জীবাণু। মনে থাকবে, কার্বোহাইড্রেট কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ জীবাণু। বোঝা গেছে? কার্বোহাইড্রেট দেহের শক্তির প্রধান উৎস। মনে থাকবে, এবং প্রাত্যহিক জীবনে কার্বোহাইড্রেটের গুরুত্ব অপরিসীম। মনে থাকবে? বোঝা গেছে কথাটা? কার্বোহাইড্রেটের গুরুত্ব মনে রাখবে, কার্বোহাইড্রেটের গুরুত্ব অপরিসীম। এবং কার্বোহাইড্রেট যেমন খাদ্যের কি বেশিরভাগই স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেট। ঠিক আছে? আবার আমরা যে বস্ত্রটা ব্যবহার করি, সেটা হলো সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট। সেলুলোজ যেমন তুলো, রেয়ন ইত্যাদি, এরা কিন্তু কার্বোহাইড্রেট। বোঝা গেছে? ফলে আমরা যে বস্ত্র, কাপড় ব্যবহার করি, বেশিরভাগটাই কার্বোহাইড্রেট। আবার কাঠও কিন্তু সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট। বোঝা গেছে? ফলে কার্বোহাইড্রেট এমন একটা জীবাণু, নিশ্চয়ই বুঝতে পারছো কার্বোহাইড্রেটের গুরুত্ব কতটা। আমাদের দেহের শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। আবার কার্বোহাইড্রেট প্রাত্যহিক জীবনের কার্বোহাইড্রেট, বুঝতে পারছো, সমস্ত বেশিরভাগ খাদ্যই কার্বোহাইড্রেট জাতীয়। আবার বস্ত্র যেটা সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট, এবং কাঠামো সেটাও কিন্তু কার্বোহাইড্রেট। সুতরাং আমাদের বেঁচে থাকার যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র আর বাসস্থান, এই তিনটাই কিন্তু কার্বোহাইড্রেটের গুরুত্ব অপরিসীম। আমরা এরকম কার্বোহাইড্রেটের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা দেখব যে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি, কী জাতীয় জীবাণুগুলোকে আমরা কার্বোহাইড্রেট বলবো। কার্বোহাইড্রেট প্রথম দিকে কার্বোহাইড্রেটকে বলা হতো যে সমস্ত যৌগের সঙ্গে CH2OY সংকেতযুক্ত যৌগগুলোকে কার্বোহাইড্রেট বলা হতো। সংকেতযুক্ত যৌগকে বলা হতো কার্বোহাইড্রেট। বোঝা গেছে? প্রথম দিকে কিন্তু এটা বলা হতো কার্বোহাইড্রেট, কিন্তু পরবর্তীতে কিছু সমস্যা দেখা দিল। আবার বলছি, এই সংকেতযুক্ত যৌগগুলোকে কার্বোহাইড্রেট বলা হতো। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, যেমন গ্লুকোজ C6H12O6 এই সংকেতের সাথে ম্যাচ করে যেত। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এরকম সংকেতের সাথে ম্যাচ করে না, অথচ কার্বোহাইড্রেট, এইরকমও কার্বোহাইড্রেট আছে। অর্থাৎ যেমন CH2O সংকেতযুক্ত নয় অথচ কার্বোহাইড্রেট, এইরকমও যৌগের অস্তিত্ব পাওয়া গেল, অথচ কার্বোহাইড্রেট। সংকেতযুক্ত নয় অথচ কার্বোহাইড্রেট, এরকম যৌগেরও সংকেত জানা গেল। বোঝা গেছে? যেমন
সংকেত C6H12O5 এই সংকেতের সাথে ম্যাচ করে না, বোঝা গেছে? ম্যাচ করে না, অথচ সেটা কি কার্বোহাইড্রেট। আবার CXH2OY সংকেতযুক্ত কিন্তু কার্বোহাইড্রেট নয়। যেমন ফর্মালডিহাইড, দেখতে পাচ্ছ ফর্মালডিহাইডের সংকেত, ফর্মালডিহাইড CH2O, অথচ কার্বোহাইড্রেট নয়। ফলে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটাকে পরিবর্তন করার প্রয়োজন হলো। আবার আমি বলছি, আমরা এই মুহূর্তে পড়ছি কার্বোহাইড্রেটের সংজ্ঞা। তো কার্বোহাইড্রেট আমরা কাকে বলবো বলো তো? মনে রাখবে, এই সংকেতযুক্ত যৌগগুলোকে প্রথম দিকে কার্বোহাইড্রেট বলা হতো, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই সংকেতযুক্ত অনেক যৌগ আছে, যেমন র্যামানাউস, এ কার্বোহাইড্রেট নয়, এই সংকেতের সাথে ম্যাচ করছে না। ঠিক আছে? আবার যদি তুমি দেখো এই সংকেতের সাথে ম্যাচ করে যাচ্ছে ফর্মালডিহাইড, অথচ সেটা কার্বোহাইড্রেট। বোঝা গেছে কথাটা? ফর্মালডিহাইডের সাথে ম্যাচ করে যাচ্ছে, অথচ সেটা ফর্মালডিহাইড, দেখো সংকেতের সাথে ম্যাচ করে যাচ্ছে, অথচ এটা কার্বোহাইড্রেট নয়। সুতরাং কার্বোহাইড্রেটের সংজ্ঞার কিন্তু পরিবর্তন হলো, এবং সংশোধিত বা আধুনিক যে সংজ্ঞাটা বলা হলো, আধুনিক যে সংজ্ঞাটা বলা হলো, তাতে বলা হলো আলোক সক্রিয় পলিহাইড্রক্সি, অনেকগুলো ওয়েজ থাকবে, আলোক সক্রিয় পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, বোঝা গেছে? তাহলে আলোক সক্রিয় পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, বা যাদের আর্দ্র বিশ্লেষণে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়, তাদেরকে বলা হলো কার্বোহাইড্রেট। বোঝা গেছে? তাদের কার্বোহাইড্রেট বলে। সংজ্ঞাটা বোঝা গেল? এই হলো আধুনিক সংজ্ঞা, কার্বোহাইড্রেট বলে। কি? যারা আলোক সক্রিয়, যারা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, এবং যাদের আর্দ্র বিশ্লেষণের ফলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়, সেই যৌগগুলোকে বলা হবে কার্বোহাইড্রেট। এই সংকেতযুক্ত যৌগ হলে কার্বোহাইড্রেট হতেও পারে, নাও হতে পারে, সংকেত ম্যাচ করলেও সেটা কার্বোহাইড্রেট নাও হতে পারে। সুতরাং এই হলো কার্বোহাইড্রেটের একটা সংখ্যা, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, যারা আলোক সক্রিয় এবং যারা আর্দ্র বিশ্লেষণের ফলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করবে, তাদেরকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের উৎস, তো তোমরা বলতে পারবে C2H4O2 সংকেতযুক্ত যৌগটা কার্বোহাইড্রেট কিনা বলো তো? এই সংকেতযুক্ত যৌগটি কি কার্বোহাইড্রেট? তো কার্বোহাইড্রেট, আমরা যে বললাম কার্বোহাইড্রেট প্রাত্যহিক জীবনে বেঁচে থাকার জন্য কার্বোহাইড্রেটের গুরুত্ব অপরিসীম, কিন্তু কার্বোহাইড্রেটের উৎসটা কি? কোথা থেকে আমরা কার্বোহাইড্রেট পাই বলো তো? তো কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আমরা জানি উদ্ভিদ তার পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলীয় বাষ্পর বিক্রিয়া ঘটে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা মনে থাকবে, এখানে ক্লোরোফিল, সূর্যালোক থাকে, ক্লোরোফিল এবং কার্বোহাইড্রেট তৈরি হয়। এই একটা বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়াটার ফলে আমরা এই কার্বোহাইড্রেটটা পাই। ফলে কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো সালোক সংশ্লেষ, মনে থাকবে। এবার কার্বোহাইড্রেট আমরা এবার শ্রেণীবিভাগ দেবো বিভিন্ন দৃষ্টি। তাহলে কার্বোহাইড্রেটের উৎসটা নিশ্চয়ই বোঝা গেছে, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হলো কার্বোহাইড্রেটের প্রধান উৎস, এবং উদ্ভিদেই হলো কার্বোহাইড্রেটের উৎস।
এই ধরনের কার্বোহাইড্রেটকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করে থাকি। আমরা এবার কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগটা দেখব বিভিন্ন দৃষ্টিকোণের থেকে। যেমন প্রথম বিভাজন যেটা, সেটা হলো স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। স্বাদের ভিত্তিতে মনে থাকবে কথাটা। তাহলে আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ দেখি। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। স্বাদের ভিত্তিতে, স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করা হয়। মনে থাকবে কথাটা। স্বাদের ভিত্তিতে যেমন শর্করা বা সুগার, শর্করা বা সুগার কাদের বলবো? যারা কেলাসাকার, যে সমস্ত কার্বোহাইড্রেট কেলাসাকার, মনে থাকবে স্বাদে মিষ্টি, আর জলে দ্রাব্য, তাদেরকে বলা হয় শর্করা বা সুগার। যেমন উদাহরণ, যেমন গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি। তাহলে যারা কেলাসাকার, স্বাদে মিষ্টি এবং জলে দ্রাব্য, তাদেরকে বলা হয় শর্করা বা সুগার। আরেক ধরনের আছে অশর্করা বা নন সুগার। অশর্করা কাকে বলবো? যারা কেলাসাকার নয়, অনিয়তাকার, অনিয়তাকার আর কি স্বাদহীন আর জলে অদ্রাব্য বা স্বল্প দ্রাব্য। তাদেরকে বলা হয় অশর্করা, নন সুগার। যেমন উদাহরণ বলো দেখি, উদাহরণ বলতে পারবে? স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। এই হলো স্বাদের ভিত্তিতে আমরা সুগারকে, ওই যে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করি, সুগার আর নন সুগার। সুগারের উদাহরণ হলো যেমন গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। আর অশর্করার উদাহরণ হলো যেমন স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। আমরা এবার দেখব কার্বোহাইড্রেটের অন্য আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে আবার কার্বোহাইড্রেটকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে যেমন প্রথমত মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড কাদের বলবো? যাদের আর্দ্র বিশ্লেষণে নূতন যৌগ উৎপন্ন হয় না। যেমন উদাহরণ গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। বোঝা গেছে? এদের আর্দ্র বিশ্লেষণ করলে নূতন যৌগ উৎপন্ন হবে না, তাদেরকে বলা হবে মনোস্যাকারাইড। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ মনে থাকবে তো। আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে যেমন দ্বিতীয় ভাগ অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড কাদের বলবো? যাদের আর্দ্র বিশ্লেষণে কি হবে বলো তো? অলিগো কথাটার মানে 2 থেকে 10 বোঝায়। তো যাদের আর্দ্র বিশ্লেষণে 2 থেকে 10টি মনোস্যাকারাইড উৎপন্ন হয়, মনোস্যাকারাইড উৎপন্ন হয়। মনে থাকবে? তাহলে অলিগোস্যাকারাইড কাদের বলবো? যাদের আর্দ্র বিশ্লেষণে 2 থেকে 10টা মনোস্যাকারাইড উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড। যেমন উদাহরণ যদি আমি বলি অলিগোস্যাকারাইডের উদাহরণ, যেমন ডাইস্যাকারাইড। অলিগোস্যাকারাইড বিভিন্ন রকম হতে পারে। দুটো যৌগ যদি উৎপন্ন করে ডাইস্যাকারাইড, বোঝা গেছে নিশ্চয়ই? দুটো মনোস্যাকারাইড উৎপন্ন করবে, এরকম ডাইস্যাকারাইডের উদাহরণ হলো সুক্রোজ। মনে থাকবে? ডাইস্যাকারাইডের উদাহরণ কি?
সুক্রোজ, এবং সুক্রোজের ক্ষেত্রে যদি দেখি C12H22O11 জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষণের ফলে এ কী তৈরি করে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে। এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, মনে থাকবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, ফলে দুটো মনোস্যাকারাইড উৎপন্ন করে, সেই জন্য এটা ডাইস্যাকারাইড। নিশ্চয়ই বোঝা গেছে? নিশ্চয়ই। তাহলে সুক্রোজ হলো একটা ডাইস্যাকারাইড, এর আর্দ্র বিশ্লেষণে দুটো মনোস্যাকারাইড উৎপন্ন হয়। ওরকম একটা ট্রাইস্যাকারাইডের উদাহরণ যদি দিই, ট্রাইস্যাকারাইড বলতে পারবে? ট্রাইস্যাকারাইডের উদাহরণ হলো রেফিনোজ, মনে থাকবে, রেফিনোজ। এবং রেফিনোজকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে রেফিনোজের আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হবে গ্লুকোজ, বোঝা গেছে? আর কি উৎপন্ন হবে? ফ্রুক্টোজ। আর কি উৎপন্ন হবে? গ্যালাক্টোজ। এই হলো ডাইস্যাকারাইড, এই হলো ট্রাইস্যাকারাইড। ওরকম মনে বোঝা গেছে? ট্রাইস্যাকারাইড একই রকম টেট্রাস্যাকারাইড আছে, এই হলো অলিগোস্যাকারাইড। আরেক ধরনের কার্বোহাইড্রেট আছে যাদেরকে বলা হয় পলিস্যাকারাইড। এবং পলিস্যাকারাইডের যারা কি করবে? অনেক আর্দ্র বিশ্লেষণে অনেকগুলো মনোস্যাকারাইড তৈরি করবে। আর্দ্র বিশ্লেষণে অনেক মনোস্যাকারাইড তৈরি করে। মনোস্যাকারাইড উৎপন্ন করে। যেমন উদাহরণ যদি বলি, বলো দেখি পলিস্যাকারাইডের উদাহরণ। যেমন স্টার্চ, পলিস্যাকারাইডের উদাহরণ যেমন স্টার্চ। এবং স্টার্চের সংকেতটা যদি দেখি, স্টার্চের সংকেত হলো C6H10O5, এটা হলো স্টার্চের সংকেত। একে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে স্টার্চ আর্দ্র বিশ্লেষিত হয়, তৈরি করবে গ্লুকোজ, n সংখ্যক গ্লুকোজ তৈরি করবে। আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে এরকম তিনটা ভাগে ভাগ করি। মনোস্যাকারাইড যাদের আর্দ্র বিশ্লেষণে নূতন অণু উৎপন্ন হয় না, অলিগোস্যাকারাইড যারা আর্দ্র বিশ্লেষণের ফলে 2 থেকে 10টা মনোস্যাকারাইড গঠন করে, আর পলিস্যাকারাইড যাদের আর্দ্র বিশ্লেষণে অনেকগুলো মনোস্যাকারাইড পাওয়া যায়। যেমন দেখতে পাচ্ছ স্টার্চ, এবং স্টার্চের আর্দ্র বিশ্লেষণে অনেকগুলো গ্লুকোজ অণু পাওয়া যায়। তোমরা বলতে পারবে যে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কি কি উৎপন্ন হয়? বিজারণ ধর্মের ভিত্তিতে শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেটগুলোকে আবার আমরা বিজারণ ধর্মের ভিত্তিতেও ভাগ করি, বোঝা গেছে? বিজারণ ধর্মের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা দুটো ভাগে ভাগ করি, টলেন্স এবং ফেলিং বিকারক। এই দুটো বিকারককে বিজারিত করতে পারে যারা, তাদেরকে বলা হয় বিজারক সুগার, আর যারা বিজারিত করতে পারে না তাদের বলে অবিজারক সুগার। সুতরাং বিজারণ ধর্মের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করা হয়। বিজারক সুগার, কাদেরকে বলবো বিজারক সুগার? যারা কি করবে? টলেন্স বা ফেলিংকে বিজারিত করতে পারবে। টলেন্স বা ফেলিং বিকারক বিজারিত করে, তাদেরকে বলা হয় বিজারক সুগার। আর কি? প্রায় সমস্ত মনোস্যাকারাইড এই বিজারক। মনোস্যাকারাইড বিজারক সুগার, মনে থাকবে কথাটা? সমস্ত মনোস্যাকারাইডগুলো কিন্তু বিজারক সুগার। বিজারক সুগারের যদি উদাহরণ দেখি, বিজারক সুগারের উদাহরণ যেমন মনোস্যাকারাইডের মধ্যে আছে মনোস্যাকারাইডের উদাহরণ যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি, মনে থাকবে তো? ডাইস্যাকারাইডের উদাহরণ যেমন ডাইস্যাকারাইড, বিজারক ডাইস্যাকারাইডের উদাহরণ ডাইস্যাকারাইড, বলতে পারবে? ডাইস্যাকারাইড বিজারক সুগার যেমন মল্টোজ, মনে থাকবে? ডাইস্যাকারাইড অথচ বিজারক সুগার, এরকম উদাহরণ হলো মল্টোজ।
ওরকম উদাহরণ হলো ল্যাকটোজ, দুধে থাকে যেটা ল্যাকটোজ, এরা হলো ডাইস্যাকারাইড অথচ বিজারক সুগার। ফলে যে সমস্ত সুগার টলেন্স বা ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে তাদের বলা হয় বিজারক সুগার। প্রায় সমস্ত মনোস্যাকারাইড বিজারক সুগার হয়। বিজারক সুগারের উদাহরণ যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, মনোস্যাকারাইড, এবং ডাইস্যাকারাইড খুব কম সংখ্যক আছে এবং ইম্পর্টেন্টও বলতে ওরকম ডাইস্যাকারাইড অথচ বিজারক সুগারের উদাহরণ হলো মল্টোজ, ল্যাকটোজ ইত্যাদি। বোঝা গেছে? আমরা যদি এবার অবিজারক সুগার দেখি তাহলে অবিজারক সুগার কাদের বলবো? যারা টলেন্স বা ফেলিং বিজারণকে বিজারিত করবে না, অবিজারক সুগার। অবিজারক সুগার এরা কি করে? টলেন্স বা ফেলিংকে বিজারিত করে না, টলেন্স বা ফেলিং বিকারক বিজারিত করে না। বোঝা গেছে? বিজারিত করে না। আর সমস্ত পলিস্যাকারাইড সমস্ত পলিস্যাকারাইড হলো অবিজারক সুগার। বোঝা গেছে কথাটা? উদাহরণ দিয়ে যদি মনে রাখো, উদাহরণ যদি আমরা বলি, উদাহরণ যেমন ডাইস্যাকারাইড বলতে পারবে একটা ডাইস্যাকারাইডের উদাহরণ যেটা অবিজারক সুগার, যেমন সুক্রোজ। আর পলিস্যাকারাইড তো সবগুলোই পলিস্যাকারাইড, যেমন স্টার্চ, সেলুলোজ, এরা সব অবিজারক সুগার। বোঝা গেছে? এই হলো আমরা বিজারণ ধর্মের ভিত্তিতে তাহলে কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করি, বিজারক সুগার আর অবিজারক সুগার। তোমরা বলতে পারবে সুক্রোজ বিজারক না অবিজারক সুগার? কার্বোহাইড্রেট শনাক্তকরণ। একটা নমুনা কার্বোহাইড্রেটের কিনা কি করে বুঝবো বলো তো? তো আমরা যদি নমুনাটাকে টেস্ট টিউবের মধ্যে নেব, এই যে নমুনাটাকে টেস্ট টিউবের মধ্যে নেওয়া হলো, এই নমুনার মধ্যে আমরা এর মধ্যে মৌলিশ বিকারক যুক্ত করব, মৌলিশ বিকারক। বোঝা গেছে? মৌলিশ বিকারক, এবং তার সাথে গাঢ় H2SO4 যুক্ত করব, টেস্ট টিউবের গাঢ় H2SO4 যুক্ত করব। ঠিক আছে? যদি দেখি দুটো লেয়ারের সংযোগস্থলে বেগুনি বর্ণের বলয় তৈরি হয়, বেগুনি বলয় যদি তৈরি হয় তাহলে আমরা নিশ্চিত করে বুঝতে পারবো কি যে নমুনাটা কার্বোহাইড্রেট। এইভাবে আমরা কার্বোহাইড্রেট শনাক্ত করে থাকি। বোঝা গেছে? এই পরীক্ষাটাকে মৌলিশ পরীক্ষা বলে। ফলে কার্বোহাইড্রেট শনাক্তকরণের জন্য আমরা মৌলিশ পরীক্ষাটা করে থাকি, মৌলিশ পরীক্ষা। আর মৌলিশ পরীক্ষা করার জন্য যে আমাদের প্রথমে মৌলিশ বিকারকটা জানা দরকার। মৌলিশ বিকারক কাকে বলে? মৌলিশ বিকারক মনে রাখবে, আলফা নেপথলের 1% অ্যালকোহলীয় দ্রবণ, আলফা নেপথলে 1% অ্যালকোহলীয় দ্রবণকে বলা হয় মৌলিশ বিকারক। আর এই মৌলিশ বিকারকের সাহায্যে আমরা কার্বোহাইড্রেট শনাক্ত করি। কিভাবে শনাক্ত করি? আমরা যদি পর্যবেক্ষণ সিদ্ধান্ত দেখি, পর্যবেক্ষণ সিদ্ধান্ত, তাহলে নমুনার সাথে কি করব বলো তো? নমুনা প্লাস মৌলিশ বিকারক প্লাস গাঢ় H2SO4, তাহলে কি হবে? দুটি যৌগের সংযোগস্থলে বেগুনি বলয় নিশ্চিত রূপে আমরা বলবো
নমুনা কার্বোহাইড্রেট। এই হলো মৌলিক বিকারকের সাহায্যে আমরা কার্বোহাইড্রেট শনাক্ত করে থাকি। বোঝা গেছে কার্বোহাইড্রেট শনাক্তকরণ, সেই সঙ্গে মৌলিক বিকারক কী নিশ্চয়ই সেটা বোঝা গেছে। আমরা এবার কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইড নিয়ে কিছু কথা বলবো। মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বিভিন্ন টাইপের হয়। মনোস্যাকারাইড নিয়ে আমরা কিছু কথা বলবো, কিন্তু তোমরা বলতে পারবে যে মৌলিক বিকারক কি? মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড কাদের বলবো? মনোস্যাকারাইড বলো তো, মনে রাখবে মনোস্যাকারাইড হলো সরলতম কার্বোহাইড্রেট। সরলতম কার্বোহাইড্রেট হলো মনোস্যাকারাইড। ঠিক আছে, এবং এদের কার্বন সংখ্যা, এই মনোস্যাকারাইডে সরলতম কার্বোহাইড্রেট হলো মনোস্যাকারাইড। সরলতম কার্বোহাইড্রেট হলো মনোস্যাকারাইড, যেখানে কার্বন সংখ্যা 3 থেকে 7। মনে থাকবে কথাটা, এদের মধ্যে কার্বন সংখ্যা 3 থেকে 7। এদের সাধারণ সংকেত হলো সংকেতযুক্ত, অর্থাৎ এদের সাধারণ সংকেত হলো CxH2OI, সংকেতযুক্ত যৌগ। ঠিক আছে, প্রাকৃতিক মনোস্যাকারাইডের সংখ্যা বলতে পারবে? প্রাকৃতিক মনোস্যাকারাইড, প্রাকৃতিক মনোস্যাকারাইডের সংখ্যা কত? প্রায় 20টা। প্রাকৃতিক মনোস্যাকারাইডের সংখ্যা 20। এই হলো মনোস্যাকারাইডের একটা ছোট্ট তথ্য। মনোস্যাকারাইডগুলো হলো সরলতম কার্বোহাইড্রেট। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা প্রায় 3 থেকে 7 থাকে, এবং মনোস্যাকারাইডের সাধারণ সংকেত হলো CxH2OI, এবং প্রাকৃতিক মনোস্যাকারাইডের সংখ্যা হলো 20। আমরা যদি উদাহরণ দিই, ওরকম একটা উদাহরণ, যেমন মনোস্যাকারাইডের উদাহরণ গ্লুকোজ C6H12O6, এই হলো মনোস্যাকারাইডের একটা উদাহরণ হলো গ্লুকোজ। আমরা এরকম মনোস্যাকারাইডের নামকরণগুলো দেখব, মনোস্যাকারাইডের কিভাবে নামকরণগুলো করা হয়, কিভাবে নামকরণগুলো করা হবে। তো মনে রাখবে, নামকরণে আমরা কার্বনিল গ্রুপের ভিত্তিতে, মনে থাকবে কার্বনিল গ্রুপের ভিত্তিতে, কার্বনিল গ্রুপ এর ভিত্তিতে মনোস্যাকারাইডের নামকরণ কিভাবে করা হয়। তো মনোস্যাকারাইডের আমরা এবার নামকরণ দেখব। নামকরণ বোঝা গেছে কিভাবে কার্বনিল গ্রুপের ভিত্তিতে নামকরণ করা হয়। যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে, অ্যালডিহাইড গ্রুপ থাকলে তাদেরকে বলা হবে, অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে তাহলে তাদেরকে বলা হবে অ্যালডোজ। বোঝা গেছে, অ্যালডোজ। আর যদি কিটো গ্রুপ থাকে, কিটো গ্রুপ থাকলে তাদেরকে বলা হবে কিটোজ। ফলে কার্বনিল গ্রুপের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করা হয়। সহজ আছে, অ্যালডিহাইড গ্রুপ থাকলে অ্যালডোজ, আর কিটো গ্রুপ থাকলে কিটোজ। এটা হলো কার্বনিল গ্রুপের ভিত্তিতে। আমরা যদি কার্বন সংখ্যার ভিত্তিতে বলি ভাগ, কার্বন সংখ্যার ভিত্তিতে, কার্বন সংখ্যার ভিত্তিতে কিভাবে ভাগ করা হয়? কার্বন সংখ্যার ভিত্তিতে, যেমন কার্বন সংখ্যা যদি 4 হয় তখন তাকে টেট্রস বলা হবে, টেট্রস। কার্বন সংখ্যা যদি 5 হয় তখন তাকে পেন্টস বলা হবে, পেন্টজ। কার্বন সংখ্যা যদি 6 হয় তখন তাকে হ্যাক্সস বলা হবে, হ্যাক্সস। এইভাবে কার্বন সংখ্যার ভিত্তিতে টেট্রস, পেন্টস, হ্যাক্টোস এভাবে নামগুলো করা হয়। বোঝা গেছে? তাহলে একটা হলো কার্বনিল গ্রুপের ভিত্তিতে, আর একটা হলো কার্বন সংখ্যার ভিত্তিতে, এইভাবে নামকরণ। নিশ্চয় বোঝা গেছে। অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে তাহলে অ্যালডোজ, কিটো গ্রুপ যদি থাকে তাহলে কিটোজ। ঠিক আছে, আবার কার্বন সংখ্যার ভিত্তিতে যদি ভাগ বলি তাহলে সেক্ষেত্রে কার্বন সংখ্যা যদি 4 হয় টেট্রস, 5 হলে পেন্টোজ, 6 হলে হ্যাক্সোস। এইভাবে কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণ করা হয়। এবার মনোস্যাকারাইডের সামগ্রিক নাম, সম্পূর্ণ নামটা কিভাবে করা হয় বলো তো? সামগ্রিক নাম, সামগ্রিক নামকরণ কিভাবে করা হবে? প্রথমে
মনে রাখবে প্রথমে অ্যালডো বা কিটো যে গ্রুপটা থাকবে সেই অনুযায়ী অ্যালডো বা কিটো, তার সাথে কার্বন সংখ্যা অর্থাৎ কার্বন সংখ্যা অনুযায়ী তার টেট্রো বা পেন্টো বা হেক্সো, মনে থাকবে কথাটা। তারপরে ওচ কথাটা যুক্ত হবে। এই হলো তিনটা শব্দ। বোঝা গেল কিনা বলো তো? তাহলে সামগ্রিক নামকরণ করার ক্ষেত্রে প্রথম পার্ট যেটা সেটা হলো অ্যালডো না কিটো। সিএইচও গ্রুপ থাকলে অ্যালডো, সিও গ্রুপ থাকলে কিটো, তার সাথে কার্বন সংখ্যা অনুযায়ী টেট্রোপেন্টো, এটা হলো কার্বন সংখ্যা অনুযায়ী, আর তার সাথে ওচ কথাটা যুক্ত হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, দেখো দেখি CHOH CH2H, বলো তো এটার নাম কি হওয়া উচিত? তাহলে প্রথমে আমরা দেখব এর মধ্যে কি গ্রুপ আছে, অ্যালডো না কিটো। দেখতে পাচ্ছি CHO গ্রুপ আছে, তাহলে কি হবে? অ্যালডো হলো। তার সাথে কার্বন সংখ্যা 1 4 5 6 ছটা আছে, তাহলে কি হবে? হেক্স হবে কি না বলো? তার সাথে এদের কি যুক্ত হবে? ওচ, সবার ক্ষেত্রে ওচ যুক্ত হবে, তাহলে অ্যালডো হেক্সোস। এই হলো এটার নাম। বোঝা গেছে না? সহজ আছে। তাহলে বলো দেখি, তাহলে এটার নাম কি হবে? যেমন মনে করো এইরকম একটা গ্রুপ আছে CH2OH, তারপরে CO, তারপরে CHOH3 CH2OH, এটার নাম কি হওয়া উচিত? তাই না? তো প্রথমে আমরা দেখব এর মধ্যে কি গ্রুপ আছে, কিটো গ্রুপ আছে, তাহলে কিটো। তার সাথে 4 5 6টা আছে, তাহলে হেক্স। তার সাথে ওচ কথাটা তো যুক্ত হবেই, তাহলে হেক্সোস। এই যৌগটার নাম হবে কিটো হেক্সোস। এইভাবে সামগ্রিকভাবে আমরা কি করি, এই কার্বোহাইড্রেট মনোস্যাকারাইডগুলোর নামকরণ করে থাকি। কার্বনের নাম্বারিং, মনোস্যাকারাইডের যে বিভিন্ন কার্বনগুলো আছে তাদের কিন্তু নম্বর প্রদান করা হয়, এবং নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা যদি একটা সংকেত দেখি, যেমন আমরা যদি গ্লুকোজের সংকেত দেখি, দেখো দেখি গ্লুকোজের সংকেতটা, গ্লুকোজের গঠন সংকেতকে আমরা এইভাবে লিখতে পারি, এবং এটা মনে রাখার চেষ্টা করবে। গ্লুকোজের গঠন সংকেত এটা হলো গ্লুকোজের গঠন সংকেত, মনে থাকবে গ্লুকোজ। তো এই গ্লুকোজের নামের আগে D প্লাস গ্লুকোজ এরকম করে নামটা থাকে, D প্লাস গ্লুকোজ। আমরা এবার এই তাৎপর্যটা বুঝবো যে মনোস্যাকারাইডগুলো নামের আগে D বা L এবং প্লাস আর মাইনাস এটা কি করে আসে, কি করে এই নামকরণগুলো হয়, এবং এটা বুঝতে গেলে আমাদের এই কার্বনের নম্বরিং থেকে শুরু করা দরকার। তো মনোস্যাকারাইডগুলো যে আছে সেই মনোস্যাকারাইডগুলোর কার্বনের যখন নামকরণ করা হয় তখন মনে রাখবে যে অ্যালডিহাইড বা কিটো গ্রুপটা আছে সেই দিক থেকে নম্বরিংটা শুরু হয়। বোঝা গেছে? যদি অ্যালডিহাইড গ্রুপ হয় তাহলে সেটাকে, সেই কার্বনটাকে 1 নম্বর দেওয়া হয়, এবং 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 এইভাবে নম্বরিং করা হবে। বোঝা গেছে? তাহলে নম্বরিং করার ক্ষেত্রে মনে রাখবে CHO যে আছে CHO এর কার্বনকে 1 নম্বর দিতে হয়। মনে থাকবে কথাটা তো? CH এর কার্বনকে 1 নম্বর দিয়ে নম্বর প্রদান করা হয়। আর যদি CO গ্রুপ থাকে তাহলে CO গ্রুপ কিন্তু প্রান্তে থাকতে পারে না, ফলে CO গ্রুপ এর কার্বনকে 2 নম্বর ধরতে হয়। আমি এখানে একটা কিটোনের ছবি যদি আঁকাতাম তাহলে দেখতাম প্রান্তে কিন্তু CHO থাকতে পারে না, CO এই জায়গাটাতে থাকবে CO। ফলে এখান থেকে যদি আমি শুরু করি তাহলে COটার ক্ষেত্রে কিন্তু 2 নম্বর পড়বে। এইভাবে আবার বলছি CO 2 নম্বর পড়বে। এইভাবে নম্বরগুলো কিন্তু প্রদান করা হয়। তাহলে নম্বর প্রদানটা নিশ্চয়ই বোঝা গেল। এবার এখানে ইম্পর্টেন্ট একটা টার্ম মনে রাখবে, অপ্রতিসম কার্বন। এটা কিন্তু বুঝতে হয়, অপ্রতিসম কার্বন, অপ্রতিসম, যাকে কাইরাল বলা হয়, কাইরাল। অপ্রতিসম কার্বন কাকে বলে? যে কার্বনের 4টি গ্রুপ, অথবা যে কার্বনের সাথে
চারটি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, চারটি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, তাকে বলা হয় অপ্রতিসম কার্বন এবং একটা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা। এখানে দেখো দেখি তাহলে অপ্রতিসম কার্বনের সংখ্যা বলতে পারবে? দেখো অপ্রতিসম এই কার্বনটা চারদিকে চারটা ভিন্ন গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা এবং গোটাটাই একটা। এইভাবে যদি আমরা দেখি তাহলে এর মধ্যে কিন্তু অপ্রতিসম কার্বনের সংখ্যা 1 2 3 4। এই কথাটা বুঝাতে পেরেছি? তাহলে যে কার্বনের চারদিকে চারটা আলাদা আলাদা গ্রুপ যুক্ত থাকবে সেই কার্বনটাকে বলা হয় অপ্রতিসম কার্বন। এই কার্বনটা অপ্রতিসম কার্বন নয়, কারণ এর দুই দিকে দুটো হাইড্রোজেন আছে, ফলে গ্লুকোজ অণুটার মধ্যে চারটা অপ্রতিসম কার্বন আছে। এই চারটা অপ্রতিসম কার্বনের মধ্যে সর্বোচ্চ অপ্রতিসম কার্বন, সর্বোচ্চ নম্বর পাওয়া অপ্রতিসম কার্বন হলো এটা। এই কনসেপ্টটা আমার লাগবে, বোঝা গেছে? তাহলে সর্বোচ্চ নম্বর পাওয়া অপ্রতিসম কার্বনটা বোঝাতে পেরেছি। সেই সঙ্গে অপ্রতিসম কার্বন আমরা বুঝলাম। এই জায়গা থেকে আমরা ডিএল নামকরণে ধারণা তৈরি করব এবার। কিন্তু তার আগে অপ্রতিসম কার্বন বলতে আমরা কি বুঝলাম? যে কার্বনের চারদিকে চারটা গ্রুপ, ভিন্ন গ্রুপ যুক্ত থাকে। আর নম্বর কিভাবে প্রদান করা হয়? যদি সেই মনোস্যাকারাইডে সিএইচও গ্রুপ থাকে তাহলে সিএইচওর কার্বনটাকে 1 নম্বর, যদি সিও গ্রুপ থাকে তাহলে সেটা দ্বিতীয় পজিশনে ধরে নিয়ে সেখানে 2 নম্বর দেওয়া হয় সেই কার্বনটাকে। আর যে কার্বনের চারদিকে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, চারটা গ্রুপেই ভিন্ন, তাদেরকে বলা হয় অপ্রতিসম কার্বন। এরপর ভিত্তি করে আমাদের ডিএল নামকরণ কিন্তু প্রচলন এসেছে, ডিএল নামকরণ। বোঝা গেছে? ডিএল নামকরণ কিভাবে ডিএল নামকরণ করা হয়? কোন একটা অণুকে তুলনা করা হয় কার সাথে? যেমন ডি গ্লিসারেলডিহাইড আর এল গ্লিসারেলডিহাইডের সাথে। উদাহরণ হিসাবে দেখো দেখি, সিএইচও, সিওএইচ, এইচ, CH2OH, এর নাম হলো ডি গ্লিসারেলডিহাইড। গ্লিসারেলডিহাইড মনে থাকবে? এর সাথে যদি সর্বোচ্চ নম্বর পাওয়া এর অপ্রতিসম কার্বন হলো এটা, দেখতে পাচ্ছ? অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বনের ডান দিকে ওইচ আছে। কোনো একটা যৌগের সর্বোচ্চ অপ্রতিসম কার্বনের কনফিগারেশন যদি এর সাথে ম্যাচ করে যায় তাহলে তার নামের আগে ডি বসবে। দেখো এর যে সর্বোচ্চ, এর অপ্রতিসম কার্বনের ডান দিকে ওইচ আছে, সর্বোচ্চ নম্বর পাওয়া অপ্রতিসম কার্বনের ডান দিকে ওইচ আছে। সুতরাং ডি গ্লিসারেলডিহাইডের সাথে এর কনফিগারেশনটা মিলে গেল বলে এই যৌগটার নামের আগে আমরা ডি লিখব। কথাটা বোঝাতে পেরেছি? তাহলে কোন একটা যৌগের নামের আগে ডি না এল কি বসবে সেটা নির্ভর করবে এই ডি গ্লিসারেলডিহাইড। আমরা যদি আরেকটা যৌগের এল গ্লিসারেলডিহাইডের কথা বলি, এল গ্লিসারেলডিহাইড, এটা হলো এল গ্লিসারেলডিহাইড, মনে থাকবে কথাটা? এল গ্লিসারেলডিহাইড। তো এল গ্লিসারেলডিহাইডের সাথে যদি ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে এল হবে, আর ডি গ্লিসারেলডিহাইডের সাথে ম্যাচ করলে সেক্ষেত্রে ডি হবে। কোনটা ম্যাচ করবে? সর্বোচ্চ অপ্রতিসম কার্বনের কনফিগারেশনটা। যেমন যে যৌগটা আমি লিখে রেখেছি এর সাথে কিন্তু ম্যাচ করছে ডি গ্লিসারেলডিহাইডের, সেই জন্য এর নামের আগে ডি বসবে। যদি এল গ্লিসারেলডিহাইডের সাথে ম্যাচ করে বাঁদিকে সর্বোচ্চ নাম্বার পাওয়া অপ্রতিসম কার্বনের বাঁদিকে ওইচ থাকে তখন তার নামের আগে আমরা এল বসবে। বোঝা গেছে? যেমন এই যৌগটাকে যদি আমি চেঞ্জ করে দিই, এইদিকে যদি এইচ করে দিই, এদিকে যদি ওএইচ করে দিই, তাহলে এটার নাম কী হবে বলো তো? তখন আর ডি গ্লুকোজ থাকবে না, তখন এর নাম হয়ে যাবে এল গ্লুকোজ। কারণ সর্বোচ্চ নম্বর পাওয়া যে অপ্রতিসম কার্বন সেটা এল গ্লিসারেলডিহাইডের সাথে ম্যাচ করেছে। এই হলো নামকরণ, ডিএল কনফিগারেশন, ডিএল নামকরণের তাৎপর্য। বোঝা গেছে না? সহজ আছে তো? বোঝা গেছে? এবার আমরা দেখব প্লাস মাইনাস। এটা তাৎপর্য আবার কি বলো তো? এই যে প্লাস মাইনাস আছে এটা তাৎপর্য কি মনে রাখবে তো? প্লাস মাইনাস নাম, এটার তাৎপর্য আবার কখন প্লাস মাইনাস হয়? এটা প্লাস আছে কেন, মাইনাস নেই কেন? তখন মনে রাখবে এই যে প্লাস মাইনাস দ্বারা কি বোঝায়? প্লাস মাইনাস দ্বারা তাদের আপেক্ষিক আবর্তন বোঝায়। আপেক্ষিক আবর্তন বোঝা গেছে? এই ডিএল এর সাথে মনে রাখবে ডিএল এর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।
এটা কথা মাথায় রাখতে হবে, কিন্তু ডিএল এর সাথে প্লাস মাইনাসের কিন্তু কোনো সম্পর্ক নেই। আর আপেক্ষিক আবর্তন বলতে কি বুঝি ধারণা আছে? আপেক্ষিক আবর্তন কোনো একটা যৌগে দ্রবণ তৈরি করে সেই দ্রবণের মধ্যে যদি এক তল বিশিষ্ট আলো পাঠানো যায়, তাহলে ওই যৌগটা আলোর তলের আবর্তন ঘটাতেও পারে, নাও ঘটাতে পারে। যদি আলোর তলের আবর্তন ঘটায় তাহলে সেটা আলোক সক্রিয় যৌগ, এবং সেই যৌগটা আলোর তলের যে আবর্তন ঘটাবে সেটা ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি আলোর তলের আবর্তন ক্লকওয়াইজ হয়, ঘড়ির কাঁটার দিকে আবর্তন ঘটাতে পারে, তখন তার নামের আগে প্লাস চিহ্ন বলা হয়, এবং তার সেই আবর্তনটাকে বলা হয় দক্ষিণাবর্তী, ডেক্সট্রো রোটেটরি। মনে থাকবে কথাটা। কিন্তু আলোর তলকে যদি বাম দিকে ঘোরায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়, তখন তাকে বলা হয় ল্যাভোরেটরি, বামাবর্তী। সেই যৌগটার নামের আগে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। সুতরাং প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যে আমরা আপেক্ষিক আবর্তন বোঝাই, ওই যৌগ দ্বারা একতল বিশিষ্ট আলোর আবর্তনকে বোঝায়। যদি সেটা ঘড়ির কাঁটার দিকে আবর্তন করাতে পারে তাহলে নামের আগে প্লাস হবে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন ঘটায়, বামাবর্তী ঘটায়, তাহলে সেক্ষেত্রে নামের আগে মাইনাস চিহ্ন। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ প্লাস আছে, কথাটা মানে এই যৌগটা যদি দ্রবণ তৈরি করে একতল বিশিষ্ট আলো পাঠানো হয় নিকেল প্রিজমের সাহায্যে, তাহলে এই যৌগটা আলোর তলকে ডান দিকে ঘোরাবে, ফলে এর নামের আগে কি হবে? প্লাস চিহ্ন হবে। এই হলো প্লাস আর মাইনাস চিহ্নের তাৎপর্য। তাহলে কি? আলোর তল, মনে রাখবে, আলোর তলের আবর্তন যদি ডানে হয়, ডানে হলে প্লাস আর বামে হলে মাইনাস। এই হলো প্লাস মাইনাস চিহ্নের তাৎপর্য। এর সাথে ডিএল এর কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমরা এবার দেখব মনোস্যাকারাইডগুলো যে আছে, সেই মনোস্যাকারাইডের একটা টার্ম আছে এপিমার। এপিমার বলতে আমরা কি বুঝবো? এপিমার এপিমার কাকে বলবো? তো 3 বা 3-এর বেশি। এপিমার হলো এক ধরনের আইসোমার যেখানে 3 বা তার বেশি অপ্রতিসম কার্বনযুক্ত আইসোমার, যাদের একটি কার্বন এর কনফিগারেশনের পার্থক্য থাকবে। কনফিগারেশনের পার্থক্য থাকে। বোঝা গেছে? 3 বা 3-এর বেশি অপ্রতিসম কার্বন থাকবে এরকম দুটা যৌগ। বোঝা গেছে? এই দুটা যৌগের মধ্যে যদি কি থাকে? কেবলমাত্র একটা কার্বনের কনফিগারেশনের পার্থক্য থাকে। যে উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, উদাহরণ হিসাবে যেমন ডি প্লাস গ্লুকোজ ও ডি প্লাস গ্যালাক্টোজ, এদের যদি আমরা কনফিগারেশনের পার্থক্য, দুটোরই গঠন একদম একই, একটা কার্বনে, শুধু আমরা একটুখানি যদি দেখে নিই, এরকম করে যদি দেখে নিই, এটা হলো গ্লুকোজ, OH, H, OH, H, H, এই হলো গ্লুকোজের সংকেত। বোঝা গেছে? এটা হলো গ্লুকোজ, ডি প্লাস গ্লুকোজ। এই জায়গাটা যদি আমরা গ্যালাক্টোজের ক্ষেত্রে দেখি, গ্লাক্টোজের ক্ষেত্রে সমস্ত জায়গায় একই। এখানে OH আছে, এরও এখানে OH আছে, এখানে H আছে, এখানে OH আছে। বোঝা গেছে কথাটা? এর এখানে আছে H, এর এখানে আছে OH। তাহলে বলো তো দুটো কনফিগারেশনের মধ্যে তফাৎটা কোথায়? এটা হলো ডি প্লাস গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ। তো এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য আছে বলো তো? এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এর এই জায়গাটাতে কি আছে? এই একটা মাত্র কার্বনের ডান দিক বাদিক, এর ডান দিকে OH আছে, এর বাদিকে, বাকি সমস্ত সেম। এইরকম যদি একটি কার্বনের কনফিগারেশনের পার্থক্য থাকে, তো ওই দুটা যৌগকে আমরা কি বলবো? এপিমার। মনে থাকবে নিশ্চয়ই? এপিমার বলা হবে। যখন 3 বা 3-এর বেশি অপ্রতিসম কার্বন থাকবে, দেখো 4টা অপ্রতিসম কার্বন আছে, কিন্তু একটা কার্বনে অপ্রতিসম কার্বনের শুধু পার্থক্য থাকবে, তখন এই ধরনের আইসোমারগুলোকে বলা হবে এপিমার। আমরা আবার এই মনোস্যাকারাইডে আলোক সক্রিয় আইসোমারের সংখ্যা নির্ণয় করব। আলোক সক্রিয় আইসোমারের সংখ্যা,
আলোক সক্রিয় আইসোমার কতগুলো আইসোমার হবে যারা আলোক সক্রিয়? কাদেরকে আলোক সক্রিয় আইসোমার বলা হয়? যারা আলোর তলের আবর্তন ঘটাতে পারে। একটু আগে যেটা বললাম, যারা কি করবে, আলোর তলের আবর্তন ঘটাবে, তাদের আলোকীয় আইসোমার বলে। তো এর মনোস্যাকারাইডগুলো কতগুলো আলোকীয় আইসোমার তৈরি করে সেটা কিন্তু নির্ভর করে তাদের অপ্রতিসম কার্বন সংখ্যার উপর। ঠিক আছে, তার আগে তোমরা বলতে পারবে এপিমারের উদাহরণ। এপিমারের উদাহরণ কী হবে বলো তো? তো আলোকীয় আইসোমারের সংখ্যা কিন্তু নির্ভর করবে অপ্রতিসম কার্বন সংখ্যার উপর। অপ্রতিসম কার্বনের সংখ্যা, কার্বন সংখ্যা যদি n হয় তাহলে আলোকীয় আইসোমারের সংখ্যা হবে, আলোকীয় আইসোমারের সংখ্যা হবে টু দি পাওয়ার n। এই হলো আলোকীয় আইসোমারের সংখ্যা, 2n হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি, যেমন উদাহরণের ক্ষেত্রে যদি বলি গ্লুকোজ, তো বলো তো গ্লুকোজের ছবিটা যে এখানে ছিল, অপ্রতিসম কার্বনের সংখ্যা কত ছিল? গ্লুকোজে কত ছিল বলো? গ্লুকোজে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত? অপ্রতিসম কার্বন সংখ্যা গ্লুকোজে 4। অতএব আলোকীয় আইসোমারের সংখ্যা কত হবে? আলোকীয় আইসোমারের সংখ্যা টু দি পাওয়ার 4 = 16। এই হলো আলোকীয় আইসোমারের সংখ্যা। বোঝা গেছে? সুতরাং কেমন লাগলো ক্লাসটা? আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করলাম, নতুন চ্যাপ্টারের প্রথম ক্লাস, যেখানে আমরা বললাম যে জীবনের যে বুনিয়াদ, যে সমস্ত নির্জীব অণু পরমাণু দিয়ে সজীব বস্তু তৈরি হয়, এবং সজীব বস্তুর বৈশিষ্ট্য হলো বেঁচে থাকবে, বেড়ে উঠবে, বংশবৃদ্ধি ঘটবে। সেই সজীব বস্তুর বেড়ে ওঠা, বংশবৃদ্ধি এবং তাদের বেঁচে থাকার জন্য যাদের অবদান অনস্বীকার্য, সেই জীব অণু নিয়েই আমাদের আলোচনার সূচনা হলো আজকে। পরপর কয়েকটা ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা কার্বোহাইড্রেটের নামকরণ, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ এবং সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেটের আলোকীয় সহায়তা ইত্যাদি বিষয়, প্রাইমারি ধারণাটা নিয়ে একটা ক্লাস আমাদের হলো। আমার মনে হয় এই বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হলো, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হবে। এই প্রত্যাশা রেখে ক্লাসটা এখানে শেষ করছি।